গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন এইচ.জি. ওয়েলসের সায়েন্স ফিকশন গল্প দ্য আইল্যান্ড অফ ডক্টর মরো, আজ ৩য় পর্ব। ঠান্ডা কিছু একটা আমার হাত স্পর্শ করল। তখন চমকে উঠে দেখি কাছেই দাঁড়িয়ে আছে অস্পষ্ট একটা গোলাপি জিনিস, দেখতে হুবহু বাচ্চাদের মতো। ওটার চেহারা শ্লথের মতো কোমল কিন্তু কদাকার, কপাল নিচু আর অঙ্গভঙ্গি ধীর স্থির। আলো শুয়ে এসেছে চোখে, আগের চেয়েও আরো স্পষ্ট দেখতে পাচ্ছি চারপাশ। শ্লথের মতো দেখতে ছোট্ট প্রাণীটা পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখছে আমাকে। কখন যেন উধাও হয়ে গেছে আমার পথ প্রদর্শক। এই জায়গাটা আসলে লাভার খাড়া দেয়ালের মধ্যবর্তী সরু একটা প্যাসেজ, অন্যভাবে বললে পাহাড়ের গায়ে বিরাট একটা ফাটল। দুধারে জড়াজড়ি করে বেড়ে উঠছে রাশি রাশি সিম্যাট, তালপাতা আর নলখাগড়া। দুর্ভেদ্য আর অন্ধকারাচ্ছন্ন এক গুহা বানিয়ে ফেলেছে এই ফাটলটাকে। একে বেঁকে ওপরের দিকে উঠে যাওয়া ৩ ফুটের মতো চড়া পথটার জায়গায় জায়গায় পড়ে আছে ফলের পচা খোসা ও অন্যান্য জঞ্জাল। দূষিত হয়ে গেছে পরিবেশ, বৃষ্টি একটা গন্ধে ভারী হয়ে আছে বাতাস। শ্লথের মতো দেখতে ওই গোলাপি ছোট্ট প্রাণীটা আমার দিকে তাকিয়ে চোখ পিটপিট করছে এখনো। বানর মানবকে দেখতে পেলাম আবার, গুহামুখের কাছে দাঁড়িয়ে হাতের ইশারায় ডাকছে আমাকে। অলস ভঙ্গিতে অদ্ভুত কায়দায় শরীরটা মোচড়াতে মোচড়াতে আরেকটা গুহা থেকে বের হলো কিম্ভূত এক জন্তু। কিছু দূর এগিয়ে গিয়ে থামল। উজ্জ্বল সবুজের পটভূমিতে আদলহীন এক ছায়ামূর্তির মতো তাকিয়ে থাকলো আমার দিকে। ইতস্তত করছি আমি ফিরে যাব কিনা, কিন্তু শেষ পর্যন্ত কৌতূহলের কাছে আবার পরাজিত হলাম। লাঠিটা চেপে ধরে আমার পথ প্রদর্শকের পিছু পিছু হামাগুড়ি দিয়ে ঢুকে গেলাম কুড়ে ঘরে। জায়গাটা অর্ধবৃত্তাকার, মৌমাছি পালনের বাক্সের মতো দেখতে অনেকটা। ভেতরের পাথরের দেয়ালে ঠেস দিয়ে স্তূপ করে রাখা আছে অনেক রকম ফল আর নারকেল। লাভা আর কাঠের বাতিল কিছু পাত্র পড়ে আছে মেঝেতে, আগুন জ্বলছে না কোথাও। ঘরের সবচেয়ে অন্ধকার কোনায় বসে আছে কালো একটা আকৃতিহীন জিনিস। আমাকে ঢুকতে দেখেই হেই বলে ঘোঁত করে উঠল। হামাগুড়ি দিয়ে আরেক কোনার দিকে এগিয়ে গেলাম আমি, উবু হয়ে বসলাম। প্রবেশপথের অস্পষ্ট আলোয় দাঁড়িয়ে আমার দিকে এক টুকরো নারকেল বাড়িয়ে দিল বানর মানব। সেটা নিয়ে যথাসম্ভব ধীর স্থিরভাবে খেতে শুরু করলাম, যদিও সচকিত হয়ে আছি ভেতরে ভেতরে। এই ছোট্ট গুহার দম বন্ধ করা পরিবেশ অসহনীয় হয়ে উঠছে ক্রমশ। গুহামুখের কাছে দাঁড়িয়েছে ওই বাচ্চা শ্লথ জন্তুটা। মেটে রং আর উজ্জ্বল চোখের অন্য কিছু একটা তাকিয়েছে ওটার কাঁধের উপর দিয়ে। হেই, হঠাৎ বলে উঠল কালো রহস্যময় জিনিসটা, এ তো দেখি একটা মানুষ। হ্যাঁ মানুষ, হড়বড় করে বলল আমার পথ প্রদর্শক। মানুষ, ৫ আঙ্গুলের মানুষ, আমার মতো। চুপ, ধমকালো কালো জিনিসটা, ঘোঁত করল আবার। নারকেল খেতে খেতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম ওর দিকে, কিন্তু অন্ধকারের কারণে কিছুই দেখতে পেলাম না। হ্যাঁ, সে একজন মানুষ, আবার বলল সে। আমাদের সঙ্গে থাকতে এসেছে নাকি? কণ্ঠটা ভারী, অদ্ভুত কি যেন আছে একটাই কণ্ঠে, শীষের মতো। বরং কথার চেয়ে শীষটাই যেন বেশি বাজে কানে, কিন্তু ইংরেজি উচ্চারণটা আবার আশ্চর্য রকম ভালো। আমার দিকে এমনভাবে তাকালো বানর মানব যেন কিছু আশা করছে। মনে হয় রহস্যময় ওই কণ্ঠের প্রশ্নটার উত্তর জানতে চায়। বললাম, হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে থাকতে এসেছি। তাহলে ওকে আগে আমাদের আইন কানুন জানতে হবে। ঘুটঘুটে অন্ধকারের চেয়েও কালো কুঁজো পিঠের আবছা একটা দেহরেখা যেন আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে চোখের সামনে। এতক্ষণ খেয়াল করিনি, হঠাৎ দেখি আরো দুটো কালো মাথার কারণে অন্ধকার হয়ে আছে গুহামুখের কাছটা। আর একটু শক্ত করে ধরলাম লাঠিটা। রহস্যময় লোকটা জোরালো গলায় বলল, বলো। কি বলতে বলছে বুঝলাম না, তবে এটা বুঝলাম আগে কিছু একটা বলেছিল সে, অন্য মানুষকে থাকায় শুনতে পাইনি। আমাদের আইন হচ্ছে 4 হাত পায়ে ভর দিয়ে চলা যাবে না। একঘেয়ে কণ্ঠে কথাটা আবার বলল সে। কিছুই বুঝতে পারলাম না আমি। বলুন, অনুরোধ করল বানর মানব। গুহামুখে দাঁড়ানো মূর্তি দুটো শাসানির সুরে কথাটা বলতে বলল আমাকে। বুঝলাম অর্থহীন ওই বুলি আওড়াতেই হবে আমাকে, তাই বলে ফেললাম চটপট। সুর করে প্রার্থনা সঙ্গীত জাতীয় কিছু একটা বলতে শুরু করলো রহস্যময় লোকটা। সেটার প্রতিটা লাইন গাইতে হলো আমাকে। খেয়াল করলাম গাওয়ার সময় শরীর দোলাচ্ছে ওরা।
হাত দিয়ে চাপড় মারছে হাঁটুতে। ওদের দেখা দেখি আমিও করলাম ওরকম। গানের ভাষা ইংরেজি হলেও কথাগুলো খুবই অদ্ভুত। 4 হাত পায়ে ভর দিয়ে চলা যাবে না, এটাই আইন, আমরা কি মানুষ না? মুখ ডুবিয়ে পানি খাওয়া যাবে না, এটাই আইন, আমরা কি মানুষ না? মাছ মাংস কিছুই খাওয়া যাবে না, এটাই আইন, আমরা কি মানুষ না? আছড়ে গাছের ছাল তোলা যাবে না, এটাই আইন, আমরা কি মানুষ না? অন্য মানুষদের ধাওয়া করা যাবে না, এটাই আইন, আমরা কি মানুষ না? কখন যেন ছন্দবদ্ধ এক ঐকান্তিকতা ভর করেছে আমাদের সবার উপর। হড়বড় করে গান গাইতে গাইতে সমানে দুলছি আমরা। উচ্চারণ আর দুলুনি দুটোরই গতি বাড়ছে প্রতি মুহূর্তে। বিস্ময়কর কিছু আইন পুনরাবৃত্তি করতে করতে বলতে গেলে মুখে ফেনা এসে গেছে সবার। এসব আধা পশু আধা মানুষদের পাগলামি সংক্রমিত হয়েছে আমার মধ্যেও। ব্যঙ্গ আর বিরক্তির অদ্ভুত এক আবেগ কাজ করছে মনের ভেতর। নিষেধাজ্ঞার লম্বা একটা তালিকা গেয়ে শেষ করার পর নতুন একটা গান ধরলাম আমরা। সেটার কথাগুলো আগেরটার চেয়েও অদ্ভুত, আরও বেশি অর্থহীন। বেদনা নিবাসে থাকেন তিনি, তিনিই স্রষ্টা, তিনি আঘাত দেন আবার তিনি উপশম করেন। এই তিনিটাকে বুঝতে পারলাম না। একবার মনে হলো স্বপ্ন দেখছি বোধহয়, কিন্তু তখন খেয়াল হলো জীবনে যত স্বপ্ন দেখেছি সেগুলোতে আর যাই হোক আধা পশু আধা মানুষদের নিয়ে গান গাইনি কখনো। তিনি বিদ্যুৎ চমক গেয়ে চললাম আমরা, তিনি সুগভীর লোনা সাগর। হঠাৎ ভয়াবহ একটা চিন্তা খেলে গেল মাথায়। এই লোকগুলো যা আওড়াচ্ছে তার সবই হয়তো ওদের মাথায় ঢুকিয়ে দিয়েছেন ডক্টর মরো। ওদেরকে মানুষ থেকে অমানুষ বানানোর পর ওদের স্বল্প বুদ্ধির মস্তিষ্কে নিজেকে দেবতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কথাটা বোঝার পরও গান গাওয়া থামালাম না, কারণ রেগে গিয়ে কখন কি করে বসে এরা ঠিক নেই। তিনি আকাশের তারা। অবশেষে শেষ হলো গানটা। ঘামে চকচক করছে বানর মানবের মুখ। চোখে অন্ধকার শুয়ে আসায় রহস্যময় কণ্ঠের মালিককে আরো স্পষ্ট দেখতে পাচ্ছি এখন। আকার আকৃতিতে মানুষের মতোই সে, তবে মনে হচ্ছে পুরো শরীর স্কাই টেরিয়ার কুকুরের মতো নিষ্প্রভ ধূসর লোমে ঢাকা। জিনিসটা নাকি বলবো মানুষটা আসলে কি? আর এই লোকগুলোই বা কারা? সে আমারই মতো 5 আঙ্গুলের মানুষ, 5 আঙ্গুলের মানুষ, বলল বানর মানব। আমার হাত দুটো সামনে বাড়িয়ে ধরলাম। কোনার ধূসর প্রাণীটা সামনে ঝুঁকে এলো। 4 হাত পায়ে ভর দিয়ে চলা যাবে না, এটাই আইন, আমরা কি মানুষ না? বলল সে। আমার দিকে হাত বাড়ালো সে। দেখলাম ওর হাতে বাঁকা আর লম্বা একটা নখ। হরিণের খুর যদি নখরে পরিণত হয় তাহলে যেরকম হবে অনেকটা সেরকম। বিস্ময় আর বেদনার মিশ্র একটা আবেগে চেঁচিয়ে উঠতাম আরেকটু হলেই। নখটা অদ্ভুত কায়দায় সরিয়ে আমার হাত ধরল বলে থেমে গেলাম। আরও ঝুঁকল সে, তাকালো আমার নখের দিকে। গুহামুখের আলোটা গিয়ে পড়ল ওর চেহারার উপর। যা দেখলাম তাতে কেঁপে উঠলাম আমি। ঘৃণায় রিরি করে উঠল শরীর। ওর চেহারাটা না মানুষের না পশুর। পুরো চেহারায় ধূসর ঝাঁকড়া চুলের জট, দুচোখ আর মুখটা দেখা যায় কোনো রকমে। এর নখগুলো ছোট ছোট। চুলের জঙ্গলের আড়াল থেকে বলল বিভৎস প্রাণীটা, ভালো। ধাক্কা দিয়ে আমার হাত দুটো সরিয়ে দিল সে। সঙ্গে সঙ্গে লাঠিটা চেপে ধরলাম আমি। বানর মানব বলল, আপনাকে শুধু ফলমূল আর শাকসবজি খেতে হবে, এটা তার আদেশ। ঠিক, সায় জানালো গুহামুখে দাঁড়িয়ে থাকা আরেকটা প্রাণী। যারা মানবে না তাদের কপালে দুর্ভোগ আছে, কেউ বাঁচতে পারবে না। ঠিক, কেউ বাঁচতে পারবে না। কেউ না, কেউ না, বলে চলল বানর মানব। কেউ বাঁচতে পারবে না। একবার ছোট্ট একটা ভুল করেছিলাম আমি, বেশি কথা বলে ফেলেছিলাম। তারপর এমন শাস্তি পেলাম যে কয়েকদিনের জন্য কথা বন্ধ হয়ে গেল আমার। আমাকে পুড়িয়ে দিলেন তিনি, ছ্যাঁকা দিলেন আমার হাতে। তিনি মহান, তিনি ভালো। হ্যাঁ, কেউ বাঁচতে পারবে না। এবার মুখ খুলল চুলের জঙ্গল। কেউ বাঁচতে পারবে না। তাল মেলালো গুহামুখের কাছে দাঁড়ানো পশু মানবরা। একজন আরেকজনের দিকে আট চোখে তাকাচ্ছে ওরা। কামনা করা খারাপ না, বলল আইন প্রবক্তা ওরফে চুলের জঙ্গল, কিন্তু খারাপ জিনিস কামনা করা খারাপ। তোমার মনের মধ্যে কি আছে এই মুহূর্তে আমরা জানি না, কিন্তু তোমার কাজ দেখলেই জেনে যাব। জীবন্ত কোনো প্রাণী দেখলেই চুপিসারে পিছু নেয় কেউ কেউ, অপেক্ষা করে,
তারপর ঘাড়ে লাফিয়ে পড়ে কামড় দিয়ে খুন করে, রক্ত চুষে খায়। এই কাজটা খারাপ। মনে রাখতে হবে, অন্য মানুষদের ধাওয়া করা যাবে না, এটাই আইন। আমরা কি মানুষ না? মাছ মাংস কিছুই খাওয়া যাবে না, এটাই আইন। আমরা কি মানুষ না? কেউ বাঁচতে পারবে না, গুহামুখের কাছে দাঁড়ানো এক পশুমানব বলল আবার। কেউ কেউ আবার দাঁত বা হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলা জিনিসপত্র, নাক মাটিতে লাগিয়ে গন্ধ শুকে, এই কাজগুলোও খারাপ। গাছের গায়ে আঁচড় কাটে, কেউ আবার মরা মানুষের কবর খোঁড়ে, পা বা নখ দিয়ে মাছ ধরে, কেউ কেউ আবার কথা নেই বার্তা নেই হঠাৎ কামড়ে দেয়। কেউ নোংরা থাকতে পছন্দ করে। কেউ বাঁচতে পারবে না, পা চুলকাতে চুলকাতে বলল বানর মানব। কেউ বাঁচতে পারবে না। গোলাপি ছোট্ট স্লথ জন্তুটা বলল। কখন যেন গুহামুখের কাছে এসে দাঁড়িয়েছে ওটা। শাস্তি অবশ্যম্ভাবী, সুতরাং কি করা যাবে কি করা যাবে না শিখে নাও, আমার সঙ্গে সঙ্গে বলো। আবার আবার শুরু হলো ওর একঘেয়ে গান। বলা বাহুল্য, আমরাও গলা মেলালাম ওর সঙ্গে, গানের তালে তালে দুলতে লাগলাম। আইন কানুনের নামে অর্থহীন উদ্ভট কথাবার্তা শুনতে শুনতে আর পুনরাবৃত্তি করতে করতে মাথা ঘোরাতে শুরু করল আমার। কিন্তু তারপরেও থামলাম না। শেষ পর্যন্ত কি করে এই পশু মানবরা দেখা যাক। আমরা এত জোরে গান গাইছি যে বাইরের কোনো শব্দই শুনতে পাচ্ছি না। শুয়োরের মতো দেখতে যে দুজন পশু মানবকে দেখেছি এই পর্যন্ত, সম্ভবত তাদের একজন গুহামুখের কাছে উদয় হল। গোলাপি ছোট্ট স্লথ জন্তুটার ওপর দিয়ে মাথা ঢুকিয়ে উঁকি দিল ভেতরে। উত্তেজিত ভঙ্গিতে চেঁচিয়ে কি যেন বলল। ওর কথার কিছুই বুঝলাম না। সঙ্গে সঙ্গে উধাও হলো গুহামুখের কাছে দাঁড়িয়ে থাকা দুই পশু মানব। বানর মানবও এক ছুট্টে বেরিয়ে গেল বাইরে। এতক্ষণ অন্ধকারের এক কোনায় বসেছিল যে জিনিসটা, সেটাও দৌড় দিল এবার। এক পলকের জন্য দেখলাম জিনিসটা যেমন বিশাল তেমন কদাকার, বড় বড় ঘন রূপালী লোমে ভরা সারা শরীর। গুহার ভেতর একা বসে থাকলাম আমি কিছুক্ষণ। বাইরে যাওয়ার জন্য হামাগুড়ি দিয়ে এগুতে শুরু করলাম একটু পর। কিন্তু গুহামুখের কাছে পৌঁছানোর আগেই শুনি ঘেউ ঘেউ করছে একটা স্ট্যাগ হাউন্ড। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম গুহার বাইরে। শক্ত করে ধরে আছে চেয়ারের হাতলটা, উত্তেজনায় কাঁপছে আমার সব পেশি। জনাবিশেক পশু মানব আমার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে সামনে। শোল্ডার ব্লেডের আড়ালে অর্ধেক ঢাকা পড়ে গেছে সবার মাথা। উত্তেজিত ভঙ্গিতে হাত পা নাড়ছে সবাই। আশপাশে আরও কয়েকটা গুহা, সেগুলোর ভেতর দাঁড়িয়ে আছে আরও কিছু আধা পশু আধা মানুষ। সবারই চোখে মুখে নির্বাক প্রশ্ন। ওরা যেদিকে তাকিয়ে আছে সেদিকে তাকালাম আমিও। দেখি সরু প্যাসেজটার শেষ মাথায় কুয়াশার মতো অস্পষ্ট হয়ে আছে এক সারি গাছ। প্রাকৃতিক সেই পটভূমিতে স্ট্যাগ হাউন্ড নিয়ে দাঁড়িয়ে থাকা ডক্টর মরোর দেহ কাঠামো যেমন স্পষ্ট, সাদা চেহারাটা তেমনই ভয়ঙ্কর। তার ঠিক পাশে একটু পেছনে রিভলভার হাতে দাঁড়িয়ে আছে মন্টেগোমারি। ভয়ে জমে গিয়ে স্থানুর মতো দাঁড়িয়ে থাকলাম এক মুহূর্ত। সংবিত ফিরে পাওয়া মাত্র ঘুরলাম, কিন্তু পেছনের রাস্তা আটকে দাঁড়িয়ে আছে বিরাট ধূসর চেহারা আর মিটমিটে ছোট চোখের বিশাল এক পশু মানব। এক পা দুপা করে এগিয়ে আসছে আমার দিকেই। তখন এদিক ওদিক তাকিয়ে দেখি ডানে 6 গজ সামনে পাহাড়ের গায়ে সরু একটা ফাটল, সেটা দিয়ে তির্যকভাবে ভেতরে ঢুকছে আলো। থামুন! আমাকে ফাটলটার দিকে এগোতে দেখে চিৎকার করে উঠল মরো, কিন্তু ওর কথা কানে তুললাম না দেখে আবার চেঁচালো, তোমরা ধরো ওকে। আদেশ পাওয়া মাত্র ধীরে সুস্থে আমার দিকে ঘুরল এক পশু মানব, তারপর বাকিরাও। জানি না কেন তাড়াহুড়ো করছে না কেউই। সুযোগটা নিলাম, কাঁধ দিয়ে জোরে ধাক্কা দিলাম কাছে দাঁড়িয়ে থাকা অদ্ভুত এক পশু মানবকে। উড়ে গিয়ে আরেক কদাকারের উপর পড়ল সে। আমাকে ধরার জন্য হাত চালিয়েছিল বেচারা, বাতাস ছাড়া আর কিছু ঠেকল না সে হাতে। আমার দিকে ছুটে এলো গোলাপি ছোট্ট স্লথ জন্তুটা। হাতের লাঠি দিয়ে বাড়ি মারলাম ওটাকে। পেরেকটা গিয়ে লাগলো। কুৎসিত চেহারায় বিশ্রী একটা কাটা নিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সেটা। একটু পর হামাগুড়ি দিতে দিতে চিমনির মতো খাড়া একটা পথ ধরে চলে গেল এই উপত্যকার বাইরে। পেছনে একটা হুঙ্কার শুনতে পেলাম এমন সময়, ধরো, আটকাও বলে সমবেত কণ্ঠে চেঁচিয়ে উঠল পশু মানবের দল। আমাকে ছাড়িয়ে কয়েক কদম এগিয়ে গেল ধূসর মুখে সেই দানবটা। নিজের বিশাল শরীর ঠেসে ধরে আটকে দিল ফাটলটা। ধরো ধরো! গলা ফাটিয়ে চেঁচাচ্ছে পশু মানবরা। সামনের রাস্তা বন্ধ, তাই ভিন্ন কায়দা খাটাতে হলো। হাত পায়ের আঙ্গুল কাজে লাগিয়ে টিকটিকির মতো বেয়ে উঠলাম পাথরের দেয়াল।
তারপর হামাগুড়ি দিয়ে এগিয়ে ওই ফাটল টপকে নেমে এলাম বাইরের গন্ধক সমৃদ্ধ মাটিতে, পশুমানবদের গ্রামের পশ্চিম দিকে। ফাটল আটকে দিয়ে দাঁড়িয়ে থাকা বিশাল বপু জন্তুটা শত চেষ্টা করলেও বের হতে পারবে না সেখান দিয়ে। আবার খাড়া দেয়াল বেয়ে উঠে এসে এখানে হাজির হতেও অনেক সময় লাগবে ভারী শরীরের কারণে। বেশিরভাগ পশুমানবই ওর মতো, তাই আমাকে ধরা এখন সহজ নয় ওদের জন্য। চারদিকের সাদাটে মাটির উপর দিয়ে দৌড়ে চললাম, খাড়া একটা ঢাল বেয়ে নামলাম, বিক্ষিপ্ত কিছু গাছপালার ভেতর দিয়ে এগোলাম লম্বা লম্বা নলখাগড়ার বিস্তৃত একটা জঙ্গলের দিকে। এই জায়গার মাটিতে গজিয়াছে ঘন কালো এক জাতের গুল্ম। ঘাড় ঘুরিয়ে দেখি ফাটলের এপাশে মাত্র বেরিয়ে এসেছে পশুমানবরা, এবার পিছু নেবে আমার। দেরি না করে ঢুকে পড়লাম নলখাগড়ার জঙ্গলে। টানা কয়েক মিনিট এগিয়ে চললাম। আশপাশের বাতাসের চিৎকার চেঁচামেচির আওয়াজ, পেছনের ঢালে তুমুল হুড়োহুড়ি শুরু করে দিয়েছে আমার ধাওয়াকারীরা। মর্মর শব্দে নলখাগড়া ভেঙে চুরে এগিয়ে আসছে, এমনভাবে গর্জন করছে কেউ কেউ যেন শিকারের পিছু নিয়েছে। বাম দিক থেকে ভেসে আসছে স্ট্যাগ হাউন্ডটার ঘেউ ঘেউ। ওই একই দিক থেকে শুনতে পেলাম ডক্টর মরো আর মন্টেগোমারির চিৎকার। সঙ্গে সঙ্গে দিক পাল্টে রওনা হলাম ডানে। নিশ্চিত করে বলতে পারবো না, তবে একবার মনে হলো চেঁচিয়ে বলছে মন্টেগোমারি, পালান প্রেন্ডিক পালান। পায়ের নিচের মাটি এখন কর্দমাক্ত, দৌড়ানো তো দূরের কথা, ঠিকমতো হাঁটতেও কষ্ট হচ্ছে। কিন্তু উপায় নেই আমার। নিচের দিকে তাকিয়ে ছুটছি আগের চেয়ে ধীর গতিতে। লম্বা লম্বা আখ গাছের একটা জঙ্গল সামনে, সেটার ভেতরে ঢুকে এগোলাম আঁকাবাঁকা একটা পথ ধরে। এখন বাম দিক থেকে আসছে ধাওয়াকারীদের আওয়াজ। আখক্ষেতের একদিকে দেখি গোলাপি রঙের তিনটা অদ্ভুত প্রাণী, আকার বিড়ালের সমান। আমার পায়ের শব্দ পেয়ে লাফিয়ে ছুটে পালালো। খেয়াল করলাম যত এগোচ্ছি ধীরে ধীরে খাড়া হতে হতে ওপরের দিকে উঠে যাচ্ছে পথটা। শেষ মাথায় পৌঁছে দেখি হাজির হয়েছি সাদাটে আবরণে ঢাকা উন্মুক্ত একটা প্রান্তরে, আর পথটা গিয়ে ঢুকেছে আরেকটা আখ খেতে। এই ক্ষেতের পর কি আছে ভেবে দেখার প্রয়োজন বোধ করলাম না, দৌড়াতে লাগলাম আগের মতো। খেয়ালই করলাম না কখন যেন তীক্ষ্ণ একটা বাঁক নিয়ে ফুরিয়ে গেল পথটা, ফুরিয়ে গেল পায়ের নিচের মাটিও। হঠাৎ করেই বুঝতে পারলাম নিচে পড়ে যাচ্ছি আমি। আছড়ে পড়লাম কতগুলো কাঁটা গাছের ওপর। ধাক্কাটা লাগলো দুহাতের কনুই আর মাথায়। দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালাম। কানের কাছটা আর মুখের একপাশ কেটে গিয়ে রক্ত ঝরছে। এদিক ওদিক তাকিয়ে দেখি খাড়া আর সরু এক উপত্যকায় পড়েছি। জায়গাটা পাথুরে আর কাঁটা গাছে ভরা। কুণ্ডলির মতো পাক খেয়ে চারপাশে ভাসছে জলীয় বাষ্প। অনতি দূরে ছোট্ট একটা জলপ্রপাত, জলীয় বাষ্পের উৎসস্থল। দিনের বেলায় উজ্জ্বল রোদে বাষ্পের কুণ্ডলি দেখে অবাকই হলাম, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির লীলা দেখার সময় নেই। তাই ডানে মোড় নিয়ে জলপ্রপাতের সৃষ্ট ক্ষীণ জলধারা বরাবর এগিয়ে চললাম। এভাবে এগুলে সাগরের ধারে কাছে পৌঁছতে পারবো হয়তো। এই দ্বীপে বাঁচার কোনো উপায় নেই আমার, তাই সাগরের তীরে পৌঁছাতে পারলে ডুবে মরার সুযোগটা অন্তত পাব। কিছুদূর এগোনোর পর খেয়াল হলো পড়ার সময় হাত থেকে ছুটে গেছে একমাত্র অস্ত্র লাঠিটা। কাঁটা গাছের জঙ্গলে ফিরে গিয়ে জিনিসটা খোঁজা হবে চূড়ান্ত বোকামি, কারণ খড়ের গাদা থেকে সুঁই খুঁজে পেলেও মূল্যবান সময় নষ্ট হবে। তাছাড়া এতগুলো বিশাল আকৃতির পশুমানবের সামনে সামান্য একটা চেয়ারের হাতল দিয়ে আসলে কিছুই করতে পারবো না। আরও বড় কথা, পালাতে বলুক আর যাই বলুক, রিভলভার আছে মন্টেগোমারির কাছে। মরণ আদেশে সে যে গুলি করবে না আমাকে, তার নিশ্চয়তা কি? যত এগুচ্ছি তত সরু হচ্ছে উপত্যকাটা। অগ্রপশ্চাৎ না ভেবেই হঠাৎ নেমে পড়লাম ছোট্ট নদীটাতে। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে আসতে হলো। নদীর পানি আগুনের মতো গরম। খেয়াল করলাম ক্ষীণ এই জলধারাতেও ঘূর্ণি জেগেছে। গন্ধকের ফেনা ভেসে যাচ্ছে সেই ঘূর্ণির সঙ্গে পাক খেয়ে খেয়ে। আরও কিছুদূর এগোনোর পর হঠাৎ শেষ হয়ে গেল সেই উপত্যকাটা। দূরের অস্পষ্ট দিগন্তটা পাল্টে গিয়ে নীল একটা ছায়ার রূপ ধারণ করল যেন। উজ্জ্বল আলোয় রত্নপাথর যেভাবে চমকায়, দিগন্ত ঘেঁষা সমুদ্রটাও যেন প্রখর রোদে দ্যুতি ছড়াচ্ছে সেভাবে। পৌঁছে গেছি মৃত্যুর দরজায়, কিন্তু এখনই ছুটে গিয়ে ডুবে মরার মতো শক্তি নেই। এতদূর দৌড়ে এসে হাঁপিয়ে গেছি খুব। গরমে মনে হচ্ছে পুড়ে যাবে শরীরটা। শিরা উপশিরায় পাগলের মতো ছোটাছুটি করতে করতে শেষে চেহারার ক্ষত দিয়ে চুইয়ে চুইয়ে পড়ছে রক্ত। নীরব একটা বিজয়োল্লাস মনে। অনেক পেছনে ফেলে এসেছি ধাওয়াকারীদের। ঘাড় ঘুরিয়ে তাকালাম, কেউ নেই।
কান পাতলাম। ছোট্ট কিছু পতঙ্গ আর মশার ভনভন ছাড়া আর কোনো আওয়াজ নেই। বাতাস একেবারে স্থির। খুবই ক্ষীণ কিছু শব্দ শুনতে পেলাম এমন সময়। ঘেউ ঘেউ করছে একটা কুকুর। অদ্ভুত ভাষায় নিজেদের মধ্যে কথা বলছে পশু মানবরা, কিন্তু এত দূর থেকে পাখির কিচিরমিচিরের মতো শোনাচ্ছে ওদের কথোপকথন। সপাং সপাং করে চাবুক চালাচ্ছে কেউ। কাছে চলে এলো শব্দগুলো, কিন্তু কিছুক্ষণ পরে নিস্তেজ হয়ে পড়ল আবার। তারপর মিলিয়ে গেল এক সময়। বুঝলাম এ যাত্রা বেঁচে গেলাম, কিন্তু মরর হাত থেকে চিরতরে রেহাই পাওয়ার জন্য পশু মানবদের সাহায্য নেওয়ারও সুযোগ থাকল না আর। ঘুরে সাগরের দিকে রওনা হলাম আবার। গরম পানির নদীটা চড়া হচ্ছে ধীরে ধীরে। আগাছায় ভরা অগভীর একটা জলাশয় বলা যায় সেটাকে এখন। বিভিন্ন জাতের ছোট ছোট প্রাণী এবং কাঁকড়ায় ভরা এই জায়গার মাটি। হাঁটতে হাঁটতে যখন লোনা পানির স্পর্শ লাগলো পায়ে, নিজেকে নিরাপদ মনে হলো কেন যেন। কোমরে হাত রাখলাম, ঘুরে তাকালাম দূরের ঘন শ্যামলিমার দিকে। বাষ্পে ভরা সংকীর্ণ ওই উপত্যকাটাকে দেখতে লাগছে গভীর একটা ধোঁয়াটে ক্ষতের মতো, কিন্তু প্রকৃতির এই রূপ সৌন্দর্য একটু ভালো লাগছে না। চরম উত্তেজনা আর নিদারুণ হতাশায় আশা ভরসা ভয় ডর সব চলে গেছে। পানিতে ডুবে মরার জন্য মরিয়া আমি এখন। আমার মতো বিপদে যারা পড়েনি কখনো, তারা হয়তো কথাটা বিশ্বাসই করবে না। হঠাৎ মনে হলো একটা উপায় আছে বোধহয়। জানি এখনো হন্যে হয়ে সারা দ্বীপে আমাকে খুঁজছে ডক্টর মরো, মন্টগোমারি আর ওদের অনুচর পশু মানবরা। তার মানে ধরে নেওয়া যায় বাড়িটা খালি। সৈকত ধরে ঘুরপথে এগিয়ে ওদের চোখ ফাঁকি দিয়ে ওই বাড়িতে যেতে পারবো হয়তো। তারপর নড়বড়ে দেয়াল থেকে টেনে হিচড়ে একটা পাথর আলগা করে ছোট দরজার তালা ভেঙে ভেতরে ঢুকব। ছুরি পিস্তল বা এ জাতীয় কিছু একটা খুঁজব। মরো আর মন্টগোমারির সঙ্গে বেশি হলে 2 কি 3 জন পশুমানব ফিরবে বাড়িতে। হঠাৎ হামলা করে ওদেরকে কাবু করে ফেলার সুযোগ পেয়েও যেতে পারি। দেয়ালে পিঠ ঠেকে গেছে আমার। আগে বাড়লেও মরণ, পিছু হটলেও মরণ। কাজেই পিছু হটার চেয়ে আগে বাড়াটাই বুদ্ধিমানের কাজ হবে। দিক পাল্টে মোড় নিলাম পশ্চিমে। পানির কিনারা ধরে হাঁটতে লাগলাম। সূর্য ডুবছে, কিন্তু তারপরও রোদের তেজ এতটুকু কমেনি। তীব্র আলোয় অন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আমার। ছোট ছোট ঢেউ এসে তীরে আছড়ে পড়ছে স্নিগ্ধ কলতানে। সামনে দক্ষিণে বাঁক নিয়ে দৃষ্টির আড়ালে চলে গেছে সাগরের তীর। এগিয়ে চললাম। সূর্যটা এখন আমার ডান দিকে। হঠাৎ দূরের কতগুলো ঝোপ থেকে একে একে উঠে দাঁড়ালো কয়েকটা মানব মূর্তি। প্রথমে ধূসর স্ট্যাগহাউন্ড সঙ্গে নিয়ে মরো, তারপর মন্টগোমারি, সবশেষে 2 পশু মানব। থমকে দাঁড়িয়ে গেলাম আমি। আমাকে দেখে ফেলেছে ওরা। এগিয়ে আসছে। দাঁড়িয়েই আছি আমি, দেখছি ওদেরকে। সমুদ্রের তীরবর্তী জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করলো 2 পশু মানব, যাতে সেখানে গিয়ে ঢুকতে না পারি আমি। মন্টগোমারি ছুটে আসছে সোজা আমার দিকে। ডক্টর মরো দৌড়চ্ছেন, তবে ধীর গতিতে, কুকুরটা সঙ্গে নিয়ে। জড়তা কাটিয়ে উঠলাম অবশেষে। বুঝতে পারছি আর কোনো আশা নেই আমার। ডুবে মরা ছাড়া আর কোনো উপায়ও নেই। তীর ধরে হাঁটছিলাম। এবার ঘুরে কয়েক কদম এগিয়ে সোজা নেমে পড়লাম পানিতে। কিন্তু সমুদ্রটা এখানে যে এতটা অগভীর কল্পনাও করিনি। 30 গজ মতো এগোনোর পর কোমর পর্যন্ত ডুবল। জোয়ারের টানে পানির সঙ্গে ছুটে আসছে সামুদ্রিক কিছু প্রাণী। অস্পষ্ট দেখতে পাচ্ছি সেগুলোকে। কি করছেন আপনি প্রেন্ডিক? পেছন থেকে শুনতে পেলাম মন্টগোমারির চিৎকার। ঘুরে তাকালাম ওর দিকে। পানির কিনারে দাঁড়িয়ে হাঁপাচ্ছে সে। এত দৌড়াদৌড়ি করে টকটকে লাল হয়ে গেছে ওর চেহারা। এলোমেলো হয়ে আছে বড় বড় হলুদ চুল। নিচের ঠোঁট আরো ঝুলে পড়ায় দেখা যাচ্ছে উঁচু নিচু দাঁত। ডক্টর মরো অনেক কাছে এসে পড়েছেন। ফ্যাকাশে দেখাচ্ছে তার কঠিন চেহারাটা। সঙ্গের কুকুরটা ঘেউ ঘেউ শুরু করেছে আমাকে দেখে। খেয়াল করলাম দুজনের হাতেই ভারী চাবুক। অনেক দূরে জঙ্গলের কাছে চুপচাপ দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে আছে 2 পশু মানব। কি করছি? শান্ত কণ্ঠে বললাম, আত্মহত্যা। ডুবে মরব আমি। মন্টগোমারি আর মরো একজন আরেকজনের দিকে তাকালো। মরো বললেন, কেন? কারণ আমাকে ধরতে পারলে গবেষণার নামে কাটাছেঁড়া শুরু করবেন আপনি। তিলে তিলে কষ্ট দিয়ে মানুষ থেকে জানোয়ার বানিয়ে দেবেন। এত বড় যন্ত্রণা পাওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। মরোর দিকে তাকালো মন্টগোমারি। আগেই বলেছিলাম আপনাকে। নিচু কণ্ঠে কে যেন বললেন মরো, শুনতে পেলাম না।
আপনাকে কাটাছেঁড়া করে জানোয়ার বানাবো আমি কে বলল? জানতে চাইলেন মর। কেউ বলেনি, আমি নিজে অনুমান করেছি। অনুমানটা করলেন কিভাবে? দেখে দূরে দাঁড়িয়ে থাকা প্রাণীগুলোর দিকে ইঙ্গিত করলাম, ওদের মতো আরো অনেক পশু মানবকে দেখে। চুপ! ধমকে উঠলেন মর। আমাকে থামিয়ে দেওয়ার ভঙ্গিতে হাত তুললেন। না, চুপ করব না। আমি জানি ওই জন্তুগুলো মানুষ ছিল এককালে। আপনি ওদের কি অবস্থা করেছেন দেখুন। ওদের মতো হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। মর আর মন্টগোমারিকে ছাড়িয়ে তাকালাম দূরে সৈকতে দাঁড়িয়ে থাকা দুই পশু মানবের দিকে। চিনতে পারলাম একজনকে, মন্টগোমারির চাকর। পরে জেনেছিলাম লোকটার নাম লিং। ওর পাশে দাঁড়িয়ে থাকা জন্তুটা সম্ভবত লঞ্চে মাল খালাস করতে গিয়েছিল যারা, তাদের কেউ। আরও দূরে জঙ্গলের ভেতর গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে বানর মানব। ওর পিছনে আরও কতগুলো অস্পষ্ট মূর্তি। আঙুল তুলে ইশারা করলাম ওদের দিকে। চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, এরা কারা? কণ্ঠস্বর আরও উঁচু করলাম যাতে দূরের ওই জন্তুগুলো শুনতে পায়। আমার আপনার মতোই মানুষ ছিল এক সময়। জানি না বিজ্ঞানের জোরে কোন কৌশল আবিষ্কার করে প্রয়োগ করেছেন ওদের ওপর। মানুষ থেকে পশু হয়ে গেছে ওরা। ওদেরকে নিজের দাস বানিয়েছেন, কিন্তু আবার ভয়ও পান। তাই ওদেরকে বনে জঙ্গলে ছেড়ে দিয়ে নিজে থাকেন সুরক্ষিত এক বাড়িতে। চাবুক, পিস্তল এসব নিয়ে ঘুরে বেড়ান। আবার তাকালাম পশু মানবদের দিকে। আঙুলের ইশারায় মরকে দেখিয়ে বললাম, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? বুঝতে পারছো এই লোকটা যে তোমাদেরকে ভয় পায়? জানো তোমরা কেন একে ভয় পাও? তোমরা সংখ্যায় অনেক। ঈশ্বরের দোহাই! চেঁচিয়ে উঠল মন্টগোমারি। চুপ করুন প্রেন্ডিক! প্রেন্ডিক! আবার ধমক দিলেন মর। একসঙ্গে চেঁচিয়ে উঠল ওরা দুজন, যাতে আমার গলার আওয়াজ চাপা পড়ে যায়। আমাদের দিকে তাকিয়ে থাকা পশু মানবদের সবার মাথা হেঁট হয়ে গেল। বিকৃত হাত ঝুলে পড়ল শরীরের দুপাশে। বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ওরা এতক্ষণ। এখন কেমন যেন কুঁজো কুঁজো লাগছে সবাইকে। মনে হয় আমার কথা বোঝার চেষ্টা করছে ওরা, স্মরণ করার চেষ্টা করছে নিজেদের মানব অতীত। পশু মানবদের উদ্দেশ্যে চেঁচিয়ে গেলাম একটানা, কিন্তু কি বলেছিলাম ঠিকমতো মনে পড়ছে না এখন। হয়তো বলেছিলাম ভয় পাওয়ার কিছু নেই, মরো আর মন্টগোমারিকে খুন করা সম্ভব। বোধহয় আমার কথা আরেকটু ভালো মতো শোনার জন্য জঙ্গল ছেড়ে বের হয়ে এলো দু একজন পশু মানব। কিছু দূর এগিয়ে এসে থেমে চুপ করে দাঁড়িয়ে থাকলো। চেঁচাতে চেঁচাতে হাঁপিয়ে গেলাম এক সময়। দম নেবার জন্য থামলাম। আগে আমার একটা কথা শুনুন, শান্ত কণ্ঠে বললেন মর। তারপর যত খুশি চেঁচান। কি কথা? কিছুক্ষণ কাশলেন তিনি, কি যেন ভাবলেন। তারপর চেঁচিয়ে বললেন, ল্যাটিনে বলবো প্রেন্ডিক। ভাষাটা ভালো বলতে পারি না আমি, তবে চেষ্টা করলে বুঝতে অসুবিধা হবে না আপনার। হাই নন সান্ট হোমিনিস সান্ট অ্যানিমেলিয়া কুইনস হাবেন্নাস। অস্ত্রোপচার করেছি আসলে। মানুষ বানানোর একটা উপায় বলতে পারেন, পরে বুঝিয়ে বলবো আপনাকে। পানি থেকে উঠে আসুন এখন। হাসলাম আমি। চমৎকার একটা গল্প শোনালেন। যা হোক, বিজ্ঞানী না হয়ে ঔপন্যাসিক হলেও ভালো নাম কামাতে পারতেন। ওরা কথা বলতে পারে, ঘর বাড়ি বানায়। আমাকে মেরে কেটে ফেললেও বিশ্বাস করব না আগে মানুষ ছিল না ওরা। আর তীরে আসার কথা বলছেন? আগেও একবার বলেছি, আপনার হাতে ধরা পড়ার চেয়ে ডুবে মরা অনেক ভালো। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার ঠিক পেছন থেকেই গভীর হয়েছে সাগরটা, আর জায়গাটাও হাঙরে ভরা। মরণ যেভাবে লেখা আছে কপালে সেভাবেই হবে। হাঙর ফাঙর কোনো ব্যাপার না। আরও কিছুটা পিছিয়ে গেলাম, বুক পর্যন্ত ডুবে গেল আমার। 1 মিনিট দাঁড়ান। পকেট থেকে চকচকে কিছু একটা বের করলেন মর। রোদ লেগে ঝিক করে উঠল জিনিসটা। হাত থেকে ছেড়ে দিলেন, তার পায়ের কাছে পড়ল সেটা। আমার গুলি ভরা পিস্তল, বললেন তিনি। মন্টগোমারি ওর রিভলভার ফেলে দেবে, তারপর দূরে সরে যাব আমরা। পানি থেকে উঠে এসে অস্ত্র দুটো তুলে নেবেন আপনি, ঠিক আছে? না, ঠিক নেই। আপনার কাছে যে আরেকটা রিভলভার নেই তার নিশ্চয়তা কি? কয়েকটা ব্যাপার আপনি ভেবে দেখুন প্রেন্ডিক। আইপে কাকুয়ান হয় দেখা হলো আপনার সঙ্গে। আমি কিন্তু আপনাকে এখানে আসার কথা বলিনি একবারও। যদি আমি মানুষ নিয়ে গবেষণা করতাম, যদি আপনার কথা মতো মানুষদের কাটাছেঁড়া করে জন্তু জানোয়ার বানাতাম, তাহলে কিছুদিন পর পর মানুষ আমাকে আনতে হতো এখানে, জন্তু না। কিন্তু জাহাজ থেকে লঞ্চে যত মালপত্র তুলেছি, হাত পা বাঁধা একটা মানুষও কি ছিল কোনোটাতে? গতকাল দ্বীপে ঘোরাঘুরি করে এমন কিছু দেখলেন যার কারণে ঘরে ফিরেই মরমর অবস্থা হলো আপনার। তা যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো, তা আমি ইচ্ছে করলে তখনই তো বন্দি করতে পারতাম।
মন্টগোমারিকে দিয়ে ওষুধ খাইয়ে সুস্থ করে তুলতাম না? আচ্ছা, আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু মন্টগোমারি, সে কি একবারও খারাপ ব্যবহার করেছে আপনার সঙ্গে? এই যে সকাল থেকে আপনাকে ধরার জন্য সারা দ্বীপে ছোটাছুটি করছি আমরা, কেন? আপনার ভালোর জন্যই। আপনি জানেন না, অদ্ভুত কিন্তু ক্ষতিকর কিছু ব্যাপার স্যাপার আছে এই দ্বীপে। আরও বড় কথা, আপনি যখন ডুবে মরার জন্য এক পায়ে খাড়া, তখন আর আপনাকে গুলি করে কি লাভ? কিন্তু আপনার লোকগুলোকে আমার পেছনে লেলিয়ে দিলেন কেন? যাতে সহজে ধরা যায় আপনাকে, যাতে কোনো বিপদ না হয়। ভেবে দেখলাম ব্যাপারটা, বোধহয় সত্য কথাই বলছেন মরো, কিন্তু আরেকটা ঘটনা মনে পড়ে যায় বললাম। কিন্তু আপনার বাড়িতে উঠান পার হয়ে, ওটা পুমা, মানুষ না, প্রেন্ডিক। অনেকক্ষণ পর মুখ খুললেন মন্টগোমারি। আপনি আসলে একটা বোকা। দেরি না করে উঠে আসুন পানি থেকে, আমাদের রিভলভার দুটো নিন, তারপর যা যা জানতে চান জিজ্ঞেস করুন। আপনার জন্য এর চেয়ে বেশি আর কি করতে পারি আমরা? মন ভোলানো কথা যতই বলুন ডক্টর মরো, কেন যেন তাকে বিশ্বাস করতে ইচ্ছা করে না। দেখলেই ভয় লাগে। কিন্তু মন্টগোমারি আবার অন্যরকম, সহমর্মী সহমর্মী একটা ভাব আছে ওর মধ্যে। সুতরাং মন্টগোমারি যখন রিভলভার নেয়ার কথা বলল, ভাবলাম আমার কোনো ক্ষতি করার ইচ্ছে নেই বোধহয় ওদের। বললাম, ঠিক আছে, দূরে সরে যান তাহলে দুজনই, আর মাথার উপর তুলে রাখবেন হাত। সম্ভব না। ইশারায় নিজের কাঁধ দেখালো মন্টগোমারি। ব্যথা করছে এমনিতেই। তাহলে পিছু হটে জঙ্গলের সামনে গিয়ে দাঁড়ান। বিড়বিড় করতে করতে উল্টো ঘুরল মন্টগোমারি। পকেট থেকে রিভলভার বের করে ফেলে দিল বালির উপর। ডক্টর মরও ঘুরলেন। 6 কি 7 জন পশুমানবের মুখোমুখি দাঁড়িয়ে আছেন তারা এখন। মানুষ আর আধা মানুষের অবিশ্বাস্য কিন্তু বাস্তব এক প্রদর্শনী চলছে যেন আমার সামনে। রোদে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠ জন্তুগুলোকে কেমন মূর্তি মূর্তি লাগছে। থেকে থেকে নড়ে উঠছে ওরা। তখন মনে হচ্ছে প্রাণ আছে ওদের শরীরে। হাতের চাবুকটা সপাং করে বাতাসে চালালো মন্টগোমারি। সঙ্গে সঙ্গে ঘুরে এলোপাতারি দৌড় দিল আধা পশু আধা মানুষের দল। এক ছুটে গিয়ে জঙ্গলে ঢুকল সবাই। ডক্টর মরকে নিয়ে হাঁটতে হাঁটতে দূরে চলে গেল সে। যখন আমার মনে হলো দূরত্বটা যথেষ্ট নিরাপদ, পানি থেকে উঠে এলাম তীরে। রিভলভার দুটো তুলে নিয়ে পরখ করে দেখলাম। চতুর মর কোনো চাল চেলেছেন কিনা নিশ্চিত হওয়ার জন্য গুলি করলাম লাভার একটা গোল স্তূপের উপর। টুকরো টুকরো হয়ে গেল স্তূপটা। সৈকতের বালিতে ছড়িয়ে পড়ল আকরিক সীসা। সন্তুষ্ট হলাম, কিন্তু তারপরেও দ্বিধা গেল না আমার। ঝুঁকিটা নেব, বিড়বিড় করে বললাম নিজেকেই। তারপর দুহাতে দুটো রিভলভার নিয়ে এগিয়ে গেলাম ডক্টর মরো আর মন্টগোমারির দিকে। ভালো। মরোর কণ্ঠে স্পষ্ট ব্যঙ্গ। বোকার মতো কল্পনা আর কাজ করে আমার পুরো একটা দিন মাটি করলেন আপনি। অবহেলার দৃষ্টিতে আমাকে আপাদমস্তক দেখলেন তিনি, তারপর ঘুরে চলে গেলেন। আর একটি কথাও বললেন না। কয়েকটা মুহূর্ত আমার দিকে তাকিয়ে থাকলো মন্টগোমারি, তারপর মরোর পিছু নিল। ওদের এই অবজ্ঞায় অপমানিত বোধ করলাম খানিকটা। বিস্মিত আর কৌতূহলী পশুমানবরা জটলা করে দাঁড়িয়ে আছে জঙ্গলের ভেতর। হাঁটতে শুরু করলাম আমিও। যথাসম্ভব ধীর স্থির ভঙ্গিতে ওদেরকে পাশ কাটালাম। আমার পিছু নিল একজন, কিন্তু মন্টগোমারির সপাং করে চাবুক চালানোর শব্দ শুনে ছুটে পালালো আবার। বাকিরা নিঃশব্দে দাঁড়িয়ে দেখছে আমাদেরকে। ডক্টর মরোর কথা সত্য হলে একসময় জন্তু জানোয়ার ছিল ওরা। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে, এমন কি উপায় তিনি আবিষ্কার করলেন যার ফলে আধা মানুষ হয়ে গিয়ে মানুষের মতো চিন্তাভাবনা করতে, কথাবার্তা বলতে শুরু করল ওরা? এবার আপনার কৌতূহল নিবৃত্ত করা যাক, বললেন মরো। বসে আছি তার বাড়িতে, নিজের ছোট্ট ঘরে। ডিনার সেরেছি কিছুক্ষণ আগে। তবে তার আগে কিছু কথা বলতেই হচ্ছে, বলে চললেন তিনি। এর আগেও আরো কয়েকজন অতিথি থেকে গেছেন আমার বাড়িতে, কিন্তু আপনার মতো একগুঁয়ে কেউ ছিলেন না। কান খুলে শুনে রাখুন, আমার ঘাটটাও বাঁকা, আপনার চেয়ে বেশি বোধহয় হবে। এই শেষবারের মতো দয়া করলাম আপনাকে। পরের বার আপনি আত্মহত্যা করতে চাইলে যখন খুশি করবেন। নিজের কাজকর্ম ফেলে, মূল্যবান সময় অপচয় করে সারাদিন গাধার খাটুনি খেটে আপনাকে আমি বাঁচাতে যাব না। আমার ডেক চেয়ারটা দখল করেছেন তিনি। ফর্সা আর কর্মপটু আঙুলে ধরে আছেন আধ খাওয়া একটা সিগার। আমাদের মাথার উপর দুলছে জ্বলন্ত একটা লণ্ঠন। সেটার আলোয় আলোকিত হয়ে আছে তার সাদা চুল। আমাকে নরম কণ্ঠে হুমকিটা দিয়ে তাকিয়ে আছেন জানলা দিয়ে বাইরে।
তারার আলো দেখছেন বোধহয়। তার থেকে যতটা সম্ভব দূরে সরে বসেছি। আমাদের মাঝখানে একটা টেবিল, আর আমার দুহাতে দুটো রিভলভার। মন্টেগোমারি নেই, ভেতরে কি যেন করছে। সে থাকুক বা না থাকুক, ঘরটা ছোট হোক বা বড়, হাতে রিভলভার থাকলে আমি যে কোনো পশুমানবও ওদের দুজনের মোকাবেলা করতে পারবে নিশ্চয়ই। আমার দিকে তাকালেন মরু। এখন নিশ্চয়ই স্বীকার করবেন আপনার ভাষায় কাটা ছেঁড়া করা ওই জন্তুটা আসলে পুমা, মানুষ না? বাড়িতে ফিরেই তিনি আমাকে ওই বিভীষিকার সামনে নিয়ে যান, প্রমাণ করে দেখান তিনি আসলেই নরব্যবচ্ছেদ করেন না। হ্যাঁ, বললাম আমি, ওটা পুমাই। কিন্তু জ্যান্ত অথচ অজ্ঞান না করা একটা পশুকে এইভাবে কাটাকুটি করা, পুমাটা দেখা মাত্র আমার কি মনে হয়েছিল জানেন? মনে হয়েছিল কষায়ের দোকানে ছাল ছাড়ানো জ্যান্ত মাংস ঝুলছে বুঝি। উফ, বিভৎস। যা দেখেছেন স্রেফ ভুলে যান, নির্বিকার কণ্ঠে বললেন মরু। এসব সস্তা আবেগের কোনো দাম নেই আমার কাছে। বয়স কম তো আপনার, তাই অল্পতেই ঘাবড়ে যান আসলে। প্রথম যখন এখানে এলো মন্টেগোমারি, আপনার মতোই ছটফট করত। যা হোক, আপনি মেনে নিয়েছেন মারি কাটি বা যাই করি, নিজের টাকায় কেনা একটা পুমারি সর্বনাশ আমি করেছি। ঠিক? মাথা ঝাঁকালাম। তাহলে শারীরবৃত্তীয় কিছু বক্তৃতা দেব এখন, মনোযোগ দিয়ে শুনুন। বলেছিলেন জীববিজ্ঞানের ছাত্র আপনি, আমার কথা বুঝতে অসুবিধা হবে না আশা করি। একঘেয়ে কণ্ঠে বলতে শুরু করলেন তিনি। পরে আন্তরিকতার ছোঁয়া লাগলো তার গলায়। তার গবেষণার অনেক কিছুই জানালেন আমাকে। সহজভাবে এমন ভঙ্গিতে বললেন যে অতিরঞ্জিত মনে হলো না একটা বাক্যও। স্বভাবসুলভ ব্যঙ্গোক্তিও করলেন মাঝে মাঝে। লজ্জায় কান গরম হয়ে উঠল আমার। আধা জন্তু আধা মানুষ যাদেরকে দেখছি দ্বীপে, তারা কোনো কালই মানুষ ছিল না আসলে, ছিল পশু। মানুষ বানানো হয়েছে ওদেরকে, বা বলা ভালো, মানুষ বানানোর চেষ্টা করা হয়েছে। সে হিসেবে ডক্টর মরর এই কাজের আনুষ্ঠানিক নাম হতে পারে প্রাণী ব্যবচ্ছেদের বৈজ্ঞানিক সাফল্য। দক্ষ একজন প্রাণী ব্যবচ্ছেদকারী কি করতে পারে সেটা তো শুনলেনই, বলছেন মর। কিন্তু আমার কাছে কোন ব্যাপারটা সবচেয়ে আশ্চর্য লাগে জানেন? এই বিচ্ছিন্ন দ্বীপে এত আয়োজন করে যা করছি আমি, সেটা আগে কেন করল না অন্য কেউ? কাজটা কিন্তু খুব জটিল কিছু না। নিশ্চয়ই জানেন মানুষের সঙ্গে 4 পেয়ে স্তন্যপায়ী জন্তুর গঠনগত মিল আছে অনেক। মিলগুলো ঠিক রেখে অমিলগুলো কেটে ছেটে বাদ দিতে পারলে একটা জন্তুকে মানুষ বানানো কি একেবারেই অসম্ভব? জিভের কথাই ধরুন না, জন্তু জানোয়ারের জিভ লম্বা হয় বেশি, অপারেশন করে সেটা ছোট করা যায়। আবার ড্যাবড্যাবার চোখও ছুরির কয়েকটা আঁচড়ে মানুষের মতো বানানো যায়। অপারেশনটাই আসল কাজ। সেটা শেষ হলে ছোটখাটো কয়েকটা পরিবর্তন বাকি থাকে, যেমন রং পাল্টানো, আবেগ শুধরানো, ফ্যাটি টিস্যুর ক্ষরণ নিয়ন্ত্রণ করা, এইসব আর কি। কিন্তু কি লাভ হচ্ছে আসলে জন্তু জানোয়ারকে মানুষ বানিয়ে? হাত নেড়ে আমাকে থামিয়ে দিলেন মর। আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। গবেষণার প্রাথমিক পর্যায়ে রয়ে গেছি আমি, আর অনেক কাজ বাকি। আপনার ভাষায় যেসব আধা পশু আধা মানুষ দেখছেন দ্বীপে, ওরা আসলে কিছুই না, কিংবা বলতে পারেন আমার গবেষণার তুচ্ছ ফলাফল। আরও ভালো অস্ত্রোপচার করতে পারলে ফলও ভালো হতো। কিন্তু কথায় বলে গবেষণার সঙ্গী 3 জন, গড়া ভাঙা পরিবর্তন। নাকের খুব সাধারণ একটা অপারেশনের কথা নিশ্চয়ই শুনেছেন। কপাল থেকে এক টুকরো চামড়া কেটে ভেঙে চুড়ে যাওয়া নাকে লাগিয়ে দেয়া। কিছুদিনের মধ্যেই ক্ষত শুকিয়ে গিয়ে চামড়া এমন হয় যে অপারেশনের ব্যাপারটা ধরাই যায় না। গাছের কলম করার মতো। জীবজন্তু শরীরেও এরকম কলম করা যায়। যেমন স্কটিশ অ্যানাটমিস্ট হান্টার গরুর ঘাড়ে কক্সপার করেছেন। আবার কিছুদিন আগে নাকি আলজেরিয়ায় এই কলম প্রক্রিয়া কাজে লাগিয়ে সাধারণ ইঁদুর থেকে বানানো হয়েছে দৈত্যাকৃতির ইঁদুর। দৈত্যাকৃতির ইঁদুর? তার মানে আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, এই দ্বীপে আপনার কথা মতো যেসব পশুমানব দেখছেন, তাদেরকে সত্যি কেটে ছেটে নতুন আকৃতিতে বানিয়েছি আমি। এটাই আমার সারা জীবনের গবেষণা। আকার আকৃতি পাল্টে দিয়ে কিভাবে নতুন রূপ দেয়া যায় জীবন্ত প্রাণীকে। বছরের পর বছর পড়াশোনা করেছি এই বিষয়ে। বই পড়ে যতটা না শিখেছি তার চেয়ে বেশি শিখেছি হাতে কলমে কাজ করে। দেখি মনে হয় আমার কথা শুনে ভয় পাচ্ছেন আপনি, কিন্তু আমি যা বলছি তার কোনো কিছুই কিন্তু নতুন না। বিজ্ঞান, বলা ভালো ব্যবহারিক অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা, অনেক আগেই ইঙ্গিত দিয়েছে এই ব্যাপারে। আর কাজটা হয়তো সবার আগে শুরু করেছি আমি। একটা জানোয়ারের বাইরের কাঠামোটা হয়তো পাল্টাতে পারবো না,
কিন্তু সেটার শারীরবৃত্ত, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সবই পাল্টে দেওয়া সম্ভব। শুধু জানতে হবে কখন কোন টিকাটা কোথায় দিতে হবে। জানেন বোধহয় রক্ত সঞ্চালনের উপর মোটামুটি এইরকম একটা গবেষণা করেছিলাম আমি একসময়। যাই হোক, আপনি বোধহয় বুঝতে পারছেন, একটি প্রাণীর শরীরের এক জায়গা থেকে টিস্যু সরিয়ে আরেক জায়গায় যেমন বসিয়ে দেওয়া যায়, ঠিক তেমনই একটি জন্তুর শরীরের টিস্যু আরেক জন্তুর শরীরে বসানো সম্ভব। কাজটা করতে পারলে দেহের রাসায়নিক বিক্রিয়া পাল্টে যাবে, হাত পায়ের গ্রন্থি অন্যরকম হবে, পশুর নিজস্ব অঙ্গসংস্থানও আগের মতো আর থাকবে না। কিন্তু এই লোকগুলো কথা বলে কিভাবে? এখানে আমার কৃতিত্ব। প্রাণী ব্যবচ্ছেদে আমার হাত এত পেকে গেছে যে আমি শুধু দেহ কাঠামোই পাল্টে দিই না, পশুর মধ্যে মানুষের স্বভাব চরিত্রও ঢুকিয়ে দিই। ইচ্ছা করলে একটা গোয়ার শুয়োরকেও অনেক কিছু শেখাতে পারে মানুষ। শুনলে আশ্চর্য হবেন হয়তো, একটা পশুর মানসিক গঠন কিন্তু সেটা শারীরিক গঠনের চাইতে অনেক সরল। ভেবে দেখুন, শারীরিকভাবে যত কাজ করে একটা জানোয়ার, মানসিকভাবে কি তার 10 ভাগের 1 ভাগ কাজও করে? হিপনোটিজমের নাম শুনেছেন না? কি করা হয় এই পদ্ধতিতে জানেন? সহজ করে বলি, সহজাত ধ্যান ধারণা পাল্টে দিয়ে নতুন চিন্তাভাবনা ঢুকিয়ে দেওয়া হয় মনে। এখন যার মন যত সরল, তার মনে তত শক্ত হয়ে গেঁথে যায় ওসব মন্ত্রণা। এক ধরনের নৈতিক শিক্ষা আর কি। হিংস্রতাকে পাল্টে দিয়ে আত্মত্যাগ বানাই আমি, যৌনতাকে বানাই ধার্মিক আবেগ। আর কথার ব্যাপারটা, মানুষ আর বানরের সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় জানেন? বাকযন্ত্রে। অপারেশন করে একটু এদিক ওদিক করে দিলে মানুষের মতো কথা বলতে অসুবিধা হয় না ওদের। কিন্তু অসুবিধা তো হচ্ছে আপনার পশু মানবরা। হাত নেড়ে অসভ্যের মতো আমাকে থামিয়ে দিলেন মর। প্রসঙ্গ পাল্টালাম। আচ্ছা, আপনি তো জন্তুগুলোকে অন্য কোনো পশুর আকৃতি দিতে পারতেন, কিন্তু সবগুলোকে মানুষ বানানোর চেষ্টা করছেন কেন? মনের খেয়াল। ইচ্ছে করলে আমি ভেড়াকে লামা বা লামাকে ভেড়া বানাতে পারি, কিন্তু মানুষ বানানোর মধ্যে একটা কৃতিত্ব আছে, একটা শিল্প আছে, অন্য কোনো জন্তুর মধ্যে জানি। আর আমি যে শুধু মানুষই বানাচ্ছি এই কথাটাও কিন্তু ঠিক না। দু একবার হঠাৎ থেমে গেলেন তিনি, চুপ করে থাকলেন মিনিট খানেক। সময়, কত তাড়াতাড়ি সময় শেষ হয়ে যায়। আরও অনেক অনেক সময় পেলে কত কিছুই না করতে পারতাম। সেসব তো হলোই না, বরং জ্বলন্ত দৃষ্টিতে তাকালেন আমার দিকে হঠাৎ। বরং আপনাকে বাঁচাতে গিয়ে নষ্ট হলো পুরো একটা দিন। আবার এখন কাজকর্ম বাদ দিয়ে এখানে বসে 1 ঘন্টা ধরে বকবক করতে হচ্ছে আপনার সঙ্গে। কিন্তু আপনার উদ্দেশ্যটা আমি বুঝতে পারলাম না এখনো। এই যে এত জন্তু জানোয়ার ধরে ওগুলোকে সীমাহীন কষ্ট দিয়ে কাটাছেড়া করছেন, সব কি শুধু আপনার গবেষণার খাতিরে, নাকি বাস্তবে কোনো প্রয়োগ আছে ব্যাপারটার? রহস্যময় ভঙ্গিতে মাথা ঝাঁকালেন মর। এই কদিনে নিশ্চয়ই বুঝেছেন আমি অন্য জাতের মানুষ। আপনার চিন্তাভাবনা কথাবার্তার সঙ্গে আমার চিন্তাভাবনা কথাবার্তার অনেক পার্থক্য। আপনি বস্তুবাদী লোক, আমি বস্তুবাদী না। তীব্র প্রতিবাদ করলাম কথাটার। আবারও হাত তুলে আমাকে শান্ত করার চেষ্টা করলেন তিনি। অন্তত আমার দৃষ্টিতে কয়েকটা ব্যাপারে আপনার সঙ্গে আমি একমত। জন্তু জানোয়ার ধরে আনছি, কাটাছেড়া করছি, কিন্তু ওই যে বললেন সীমাহীন কষ্ট দিয়ে, এই কথাটা মানতে আপত্তি আছে আমার। কাউকে কষ্ট পেতে দেখলে বা শুনলেই অসুস্থ হয়ে যান আপনি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কষ্ট বা বেদনা জিনিসটা আসলে কি? জানি না আপনি কি করেন, তবে যাই করেন লন্ডনে নিশ্চয়ই ফুটপাতে খোলা আকাশের নিচে ঘুমান না। বস্তি হোক, অ্যাপার্টমেন্ট হোক, প্রাসাদ হোক, কোনো কোনো একটাতে থাকেন। আপনার সামান্য আরামের জন্য কতগুলো লোক যে সীমাহীন কষ্ট করছে ভেবেছেন কখনো? এ তো গেল শুধু থাকা, খাওয়া, শিক্ষা, চিকিৎসা, কাপড়, এসব তো বাকি আছে। আমি গবেষণার জন্য 2-4টা জন্তু জানোয়ার কাটি, এটা চোখে পড়ল। আর আপনারা সুসভ্য লন্ডনবাসীরা আরামায়েশের জন্য কত হাজার হাজার মানুষকে কষ্ট দিয়ে জীবনমৃত বানিয়ে রাখেন, সেটা চোখে পড়ে না? এত বড় একটা সত্য কথা হজম করতে সময় লাগলো, কিন্তু কথা খুঁজে না পেয়ে তোতলাতে লাগলাম। আপনি যা করছেন সেটা মোটেও ঠিক নয়। ঠিক বেঠিক নিয়ে ভাবলে তো গবেষণা করা যাবে না। বিজ্ঞান নিয়ে আপনি যত পড়াশোনা করবেন আপনার অনুশোচনা বোধ তত কমতে থাকবে। চোখ কান বুঝে কাজ করছি আমি, কি করছি সেটা ছাড়া অন্য কিছু নিয়ে মাথা ঘামাইনি কখনো। এ কারণেই একে একে অনেকগুলো পশুমানব পয়দা হয়ে গিয়ে ঢুকেছে দূরের ওই গুহাগুলোতে। 11 বছর হলো এখানে এসেছি আমরা মানে মন্টগোমারি, আমি আর 6 জন ক্যানাকা। এখনো মাঝে মাঝে মনে পড়ে কিরকম শান্ত আর সবুজ ছিল এই দ্বীপ, কত ফাঁকা ছিল চারদিকে সাগর। অথচ ভাবলে মনে হয় 11 বছর না, মাত্র গতকাল এসেছি এখানে। এখনো যখন এখানে একা হেঁটে বেড়াই
মনে হয় আমার জন্য অপেক্ষা করেছিল এই দ্বীপ। মাল সামান নামালাম আমরা, একটা বাড়ি বানালাম। সরু উপত্যকার ধারে কয়েকটা গুহা খুঁজে পেয়ে সেখানেই থাকতে শুরু করলো ক্যানাকারা। সঙ্গে করে নিয়ে আসা সামান্য কিছু যন্ত্রপাতি দিয়েই কাজ শুরু করলাম আমি। বেখাপ্পা কিছু ঘটনা ঘটল প্রথম প্রথম। কাজ করছিলাম ভেড়া নিয়ে, কিন্তু কেটে ফেললাম ভুল জায়গা। 1.5 দিনের মাথায় জন্তুটা মারা গেল। আর একটা ভেড়া নিলাম। কাজ শেষে দেখি ভয়ানক একটা জিনিস হয়ে গেছে সেটা। তারপরেও বেঁধে রাখলাম ক্ষত শুকানোর জন্য। দেখতে যাই হোক, মানুষের আদল মোটামুটি পেয়েছিল ভেড়াটা। আবার যখন কাজে হাত দিলাম আর ভালো লাগলো না কেন যেন। বুদ্ধির দিক দিয়ে ভেড়ার মতোই রয়ে গিয়েছিল সেটা, তাই মেজাজটা বিগড়ে গিয়েছিল আমার। যত দেখলাম জিনিসটাকে তত কদাকার মনে হলো। শেষ পর্যন্ত মেরেই ফেললাম। বুঝলাম এসব ভেড়া বকরি দিয়ে কিছু কাজ হবে না। আমার চাই হিংস্র কিছু, নিদারুণ যন্ত্রণা সহ্য করতে পারে এমন কিছু। একটা গরিলা ছিল আমার। নিলাম ওটাকে। অনেক কষ্ট করে সীমাহীন যত্ন নিয়ে আমার প্রথম মানুষ বানালাম। পুরো একটা সপ্তাহ দিনরাত খাটলাম ওটার পেছনে। মস্তিষ্কটা বানানোই ছিল আসল কাজ। অনেক কিছু ঢুকিয়েছি, অনেক কিছু পাল্টেছি। বানানোর পর অনেকটা আফ্রিকান মানুষদের মতো দেখতে হলো জিনিসটা। ব্যান্ডেজে মোড়া আর হাত পা বাঁধা অবস্থায় আমার সামনে পড়েছিল, নড়ছিল না একটু। যখন বুঝলাম বেঁচে আছে, চলে এলাম এই ঘরে। এসে দেখি আপনার মতো অবস্থা হয়েছে মন্টেগোমারির। মানুষ হওয়ার সময় আর্তনাদ করছিল গরিলাটা, শুনে সহ্য করতে পারিনি বেচারা। যাক, প্রথম প্রথম ভরসা করতে পারিনি আমি জন্তুটার উপর। ক্যানাকারাও বোধহয় বুঝতে পারে ব্যাপারটা। আমাকে দেখলে খুব ঘাবড়ে যেত ওরা। ওরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য অনেক কষ্ট করতে হয়েছে আমাকে, মন্টেগোমারিকেও। কিন্তু শেষ রক্ষা হয়নি। ওদেরকেও হারিয়েছি, ইয়রটাও গেছে। অবশ্য এর আগেই গরিলাটাকে শেখাতে শুরু করি আমি। 3-4 মাস খাঁটি একটানা। কাজ চালানোর মতো ইংরেজি শেখালাম ওটাকে, কিভাবে গুনতে হয় দেখালাম, এমনকি বর্ণমালা পর্যন্ত পড়তে শেখালাম। আস্তে আস্তে একটু একটু করে শিখতে লাগলো জন্তুটা। এমন মানুষও দেখেছি যারা ওই গরিলাটার চেয়েও নির্বোধ। সামান্য ওই বিদ্যাটুকু শিখতে যাদের অনেক বেশি সময় লেগেছে। একেবারে টাটকা মন নিয়ে কাজ শুরু করলো সেটা। আগের কোনো স্মৃতি ছিল না। সেটার ক্ষতগুলো শুকিয়ে গেল পুরোপুরি। ততদিনে একটু একটু কথাও বলতে শিখেছে জন্তুটা। একদিন ওকে নিয়ে গেলাম ক্যানাকাদের কাছে। যে কোনো কারণেই হোক খুব ভয় পেয়ে গেল ওরা। ব্যাপারটা খারাপ লাগলো আমার কাছে, কারণ গরিলাটিকে নিয়ে গর্ব ছিল আমার। যা হোক, পরে যখন ক্যানাকারে দেখলো জন্তুটা আসলে নিরীহ, খাতির যত্ন শুরু করলো সেটার। এটা সেটা শেখাতে লাগলো। এবার আগের চেয়ে তাড়াতাড়ি শিখতে লাগলো গরিলাটা। ক্যানাকাদের সঙ্গে খাপ খাইয়ে নিল। এমনকি ওদের ঝুপড়ির চেয়ে ভালো একটা কুঁড়ে ঘরও বানিয়ে নিল নিজের জন্য। ক্যানাকাদের মধ্যে একটা ছেলে ছিল মিশনারির। গরিলাটাকে পড়ানোর দায়িত্ব নিল সে। অক্ষর চিনতে শিখল জন্তুটা, নীতিজ্ঞানও শিখল কিছু। কয়েকটা দিন বিশ্রাম নিলাম আমি। পুরো ঘটনাটা লিখে পাঠিয়ে ইংরেজ ফিজিওলজিস্টদের এক হাত নেওয়া যায় কিনা ভাবছিলাম। কিন্তু একদিন দেখি 2 ক্যানাকা খ্যাপাচ্ছে গরিলাটাকে। আরেকটা গাছের উপর উবু হয়ে বসে কিচিরমিচির করে কি যেন বলছে জন্তুটা। শাসালাম ওকে। ওরকম আচরণ মানুষকে মানায় না বলে লজ্জা দেওয়ার চেষ্টা করলাম। তারপর ফিরে এলাম বাসায়। ঠিক করলাম ইংল্যান্ডে নিয়ে যাওয়ার আগে আরও ঘষা মাজা করতে হবে গরিলাটাকে। ভালো এগোচ্ছিল আমার কাজ। তারপরে কিভাবে যেন বারবার পশু প্রবৃত্তি জেগে উঠছিল সেটার ভেতরে। কিন্তু হাল ছাড়েনি। সমস্যাটার সমাধান করার চেষ্টা করছি এখনও। যে কয়জন ক্যানাকাকে সঙ্গে নিয়ে এসেছিলাম তাদের সবাই মারা গেছে। লঞ্চ থেকে পড়েছে একজন। আরেকজনের গোড়ালিতে লেগেছিল বিষাক্ত গাছের রস। বিষক্রিয়ায় মরেছে বেচারা। ইয়রটা নিয়ে পালিয়ে যায় 3 জন, পরে ডুবে মরেছে বোধহয়। আরেকজনকে কি বলবো, হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে মানে? ধরলাম কথাটা। আমার বানানো একটা পশু মানব ইতস্তত করলেন মর কিছুক্ষণ। হত্যা করো এই ক্যানাকাকে। শুধু ওই লোকটাকেই নয়, যেটাকেই ধরেছে খুন করেছে। 2 দিন ধরে তাড়া করার পর জন্তুটাকে মেরে ফেলি আমরা। আসলে আমার কাজ শেষ হয়নি তখনও। একটা ব্যাপার পরীক্ষা করে দেখছিলাম, তাই ছাড়া পাওয়ার কথা ছিল না জিনিসটার। দুর্ঘটনাক্রমে পালিয়ে যায়। হাত পা ছিল না, চেহারা ছিল ভয়ঙ্কর। শরীরটা সাপের মতো মুচড়ে মুচড়ে মাটির উপর ঘষ্টাতে ঘষ্টাতে পালায় জন্তুটা। গায়ে প্রচণ্ড শক্তি ছিল সেটার। ব্যথা আর রাগে পাগল হয়ে গিয়েছিল প্রায়। আমরা ধাওয়া করার আগে শিকারের আশায় ওত পেতে থাকতো জঙ্গলের ভেতর। তাড়া খেয়ে দ্বীপের উত্তর দিকে পালিয়ে যায়। বাধ্য হয়ে দুভাগে ভাগ হয়ে যাই আমরা। তারপর দুদিক থেকে চড়াও হই জন্তুটার ওপর। প্রথমে রাজি হইনি মন্টেগোমারিকে সঙ্গে নিতে।
কিন্তু চাপাচাপি করতে থাকে সে। যে কেনাকাটাকে খুন করে জন্তুটা, তার সঙ্গে একটা রাইফেল ছিল। লোকটার লাশ যখন পেলাম, দেখি এসের মতো বেঁকে আছে নল দুটো, কামড়ে ভেঙে ফেলা হয়েছে প্রায়। গুলি করে জন্তুটাকে মারল মন্টেগোমারি। এরপর থেকে মানুষের সঙ্গে আকৃতিতে মেলে এমন জন্তু জানোয়ারদের নিয়ে কাজ করছি শুধু। থামলেন মরো। তার চেহারার দিকে তাকিয়ে চুপ করে বসে থাকলাম। ইংল্যান্ডের 9 বছর সহ ধরলে মোট 20 বছর ধরে এই কাজ করছি আমি। কিছুক্ষণ পর বলতে শুরু করলেন আবার, কিন্তু পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি এখনো। কিছু না কিছু বাকি থেকেই যায় প্রতিবার। একটা পশু মানব বানানোর পর আরও ভালো আরেকটা বানানোর চ্যালেঞ্জ অনুভব করি ভেতর ভেতর। আমার ক্ষমতার চেয়েও বেশি কিছু করে ফেলি কখনো কখনো, আবার কখনো একেবারেই সাদামাটা হয় আমার কাজ। কিন্তু যত যাই করি, অপূর্ণই থেকে যায় আমার স্বপ্ন। চার পেয়ে জন্তুকে মানুষের আকৃতি দেয়া এখন আমার জন্য ছেলে খেলা। তবে হাত আর থাবা নিয়ে কাজ করার সময় কিছুটা সমস্যা হয়, ভয় হয় বাড়াবাড়ি করতে গিয়ে বিকৃত না করে ফেলি। কিন্তু সবচেয়ে বড় অসুবিধাটা কোথায় জানেন? ইতর প্রাণীর মস্তিষ্ককে মানুষের মস্তিষ্কের মতো বানানো। বুদ্ধি একেবারেই কম ওদের, আবেগও কেমন খাপ ছাড়া। তবে সব সমস্যার সমাধান করবই আমি একদিন। যতবার কোনো জন্তুকে নিয়ে কাজ শুরু করি, মনে মনে বলি এবার সব পশুত্ব বের করে আনবো এটার ভেতর থেকে। বিচার বুদ্ধিসম্পন্ন একটা মানুষ বানাবো নিজের মতো করে। কত হাজার বছর ধরে এটা সেটা বানাচ্ছে মানুষ, সেই তুলনায় আমার 20 বছর আর এমন কি। কাজ শেষ হওয়ার পর কিছুদিন সব ঠিক থাকে, তারপর কিভাবে যেন পশুত্ব ভর করে ওগুলোর উপর আবার। তাহলে মানুষ বানানোর পর ওদেরকে নিয়ে গিয়ে ওই গুহাগুলোয় ছেড়ে আসেন আপনি? ওরাই যায়। যখন দেখি ওদের মধ্যে পশু প্রবৃত্তি জেগে উঠেছে, বের করে দিই ওদেরকে। ইদানিং ওই গুহাগুলোর ভেতর আস্তানা গেড়েছে ওরা। আমাকে আর এই বাড়িটাকে ভীষণ ভয় পায়। জানেন হয়তো মনুষ্যত্বের কিছুটা চর্চা আছে ওদের মধ্যে। মন্টেগোমারি জানে ব্যাপারটা, কারণ ওদের কাজকর্মে নাক গলাতে হয় ওকে। 2-1জনকে শিখিয়ে পড়িয়ে নিয়েছে সে, প্রয়োজনে কাজে লাগায়। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, ওদেরকে দিয়ে কাজ করাতে লজ্জা লাগে ওর। আবার একটু একটু পছন্দ করে বোধহয় কাউকে কাউকে। এটা ওর ব্যাপার, আমার কিছু করার নেই। ওদেরকে দেখলেই খারাপ লাগে আমার। নিজের ব্যর্থতার কথা মনে পড়ে যায়। ওদের ব্যাপারে কোনো আগ্রহই নেই আমার আসলে। মনে হয় মিশনারির ওই ছেলেটা ওদেরকে যা শিখিয়েছে পড়িয়েছে ওগুলি ওরা মেনে চলে। আবার নামও দিয়েছে নিজেদের নিয়মের, আইন। স্তুতিগান গায়, থাকার জায়গা করে নেয় গুহার ভেতর, ফলমূল লতাপাতা জোগাড় করে খাওয়ার জন্য, এমনকি বিয়ে পর্যন্ত করে। কিন্তু কোনো লাভ নেই। আগে যেমন পশু ছিল, এখনও সেরকম পশুই রয়ে গেছে ওরা। পার্থক্য বলতে আচার ব্যবহার একটু পাল্টেছে, ওপরে ওঠার চেষ্টা আছে কারো কারো মধ্যে। কিন্তু ব্যাপারটা আসলে অন্তঃশ্বাস শূন্যতা, যৌন আবেগ আর কৌতূহলের অপচয়। সত্য বললে ওদের কাজ দেখে হাসি পায় আমার নিজেরই। তবে এই পোমাটাকে নিয়ে কিছুটা আশা আছে আমার। মাথার মস্তিষ্কের ওপরই বেশি জোর দিয়েছি এবার। কথা শেষ না করেই থেমে গেলেন মরো। অনেকক্ষণ চুপ করে থাকার পর উঠে দাঁড়িয়ে বললেন, সব কথাই তো বললাম, এবার বলুন কি মনে হয় আপনার? এখনো ভয় পাচ্ছেন আমাকে? স্থির দৃষ্টিতে তাকালাম তার দিকে। সাদা চেহারা আর সাদা চুলের একটা মানুষ, দুচোখ শান্ত, চমৎকার স্বাস্থ্য, সৌম্য একটা ভাব যেন ফুটে বের হচ্ছে শরীর থেকে। তার সমান বয়সের 100 জন বৃদ্ধকে এক জায়গায় জড়ো করলে সৌন্দর্য বা স্বাস্থ্যে তিনি সবাইকে ছাড়িয়ে যাবেন হয়তো। কিন্তু তারপরেও কেন জানি কেঁপে উঠলাম। তার প্রশ্নের জবাবে রিভলভার দুটো বাড়িয়ে ধরলাম তার দিকে। রেখে দিন আপনার কাছেই, বলে হাই তুললেন মরো। আমার দিকে একটা মুহূর্ত তাকিয়ে থেকে হাসলেন। ঘটনা ভুল 2 দিন কাটল আপনার, এবার ভালো মতো ঘুমান। সবকিছু পরিষ্কার হয়েছে আপনার কাছে, এতেই আমি খুশি। গুড নাইট। কি যেন ভাবলেন তিনি এক মুহূর্ত, তারপর ভেতরের দিকের দরজা দিয়ে চলে গেলেন। সঙ্গে সঙ্গে বাইরের দিকের দরজায় তালা লাগিয়ে দিলাম আমি। ফিরে এসে বসে পড়লাম আবার। স্থির হয়ে বসেই থাকলাম বেশ কিছুক্ষণ। শারীরিক ও মানসিকভাবে এত ক্লান্ত লাগছে যে ডক্টর মরো যা যা বলে গেছেন তার বাইরে কিছু ভাবতে পারছি না। কালো জানলাটা তাকিয়ে আছে আমার দিকে জ্যান্ত একটা চোখের মতো। একটু কসরত করেই নিভাতে হলো লণ্ঠনটা। তারপর গিয়ে উঠলাম আমার দোলনা বিছানায়। ঘুমিয়ে পড়তে সময় লাগলো না একটুও। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন H.G. ওয়েলসের সায়েন্স ফিকশন উপন্যাস দ্য আইল্যান্ড অব ডক্টর মরো, আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।
গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চাইলে patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে সাপোর্ট করতে পারেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।